সামাদ ভাই, কি আমাদের টেকনিক্যাল বেশ কিছু আলোচনা আছে। আমরা আজকে সরাসরি আমাদের টপিকে চলে যাব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কাজ করতে গেলে আমাদের আগের ক্লাসে আমরা টেকনিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস এবং প্রাইস অ্যাকশনের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা শিখেছি কিভাবে সাপোর্ট, রেজিস্ট্যান্ট, ট্রেন্ড লাইন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে মার্কেট অ্যানালাইসিস করা যায়। আজকের ক্লাসে আমরা সেই টেকনিক্যাল অ্যানালাইসিসকে আরো শক্তিশালী এবং নিশ্চিত করার জন্য কিছু জনপ্রিয় টুলস অর্থাৎ ইন্ডিকেটর নিয়ে জানব। ইন্ডিকেটর হলো আসলে আপনার ট্রেডিং জার্নিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক টুল বা সহায়ক। যদি এই ইন্ডিকেটরগুলোকে আমরা সঠিকভাবে বুঝে এবং সঠিক জায়গায় ব্যবহার করতে পারি, তবে সেটা আপনার কার্যকরী সহায়ক হিসেবে কাজ করবে। আজকে আমরা মূলত তিনটা বিষয়ের উপর ফোকাস করব। এক নম্বর হচ্ছে আমরা ইন্ডিকেটর কি এবং এটার কি ধরনের প্রকারভেদ হয়ে থাকে সেটা নিয়ে একটু জানার চেষ্টা করব, এবং দুইটা জনপ্রিয় ইন্ডিকেটর, একটা হচ্ছে মুভিং এভারেজ এবং আরেকটা হচ্ছে আরএসআই অর্থাৎ এমএ, আর একটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এছাড়াও আরো কিছু টুলস নিয়ে আমরা দেখব বা বেসিক আলোচনা করব, তবে এই দুইটা সবচেয়ে বেশি জনপ্রিয়। হুম? প্রথমে আসি, আমরা আগে ইন্ডিকেটরের সঙ্গে পরিচয় হই। ইন্ডিকেটর আসলে মূলত বিষয়টা কি, যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি। আহ, মনে করেন আপনি একটি গাড়ি চালাচ্ছেন, সেই গাড়িতে স্পিডোমিটার থাকে, ফুয়েল গেজ থাকে, ইঞ্জিনের তাপমাত্রা কতটুকু সেটা উল্লেখ করা থাকে, ইত্যাদি বিষয়গুলো দেখে দেখে আপনি গাড়িটাকে ড্রাইভ করেন। মূলত এই সিগন্যালগুলো বা এই ডেটাগুলো আপনার গাড়ির অবস্থা সম্পর্কে আপনাকে একটা স্পষ্ট ধারণা দেয়। ঠিক তেমনি ভাবে ফরেক্স চার্টের ক্ষেত্রে ইন্ডিকেটর মানেই হচ্ছে সেই মিটারগুলো। আমরা গাড়ির ক্ষেত্রে যে মিটারের মাধ্যমে আমাদের গাড়ির কন্ডিশনটাকে জানতে পারতেছি, ইন্ডিকেটরটাও সেম ভাবে গাণিতিক বিভিন্ন সূত্রের উপর ভিত্তি করে আমাদেরকে মার্কেটের বিভিন্ন ভিত্তি বলা যায়, হিস্ট্রিক্যাল ডাটা বলা যায়, এগুলোর উপর ব্যবহার করে তারা আমাদের সামনে মার্কেটের একটা অবস্থান আমাদের সামনে স্পষ্ট করে। এই ইন্ডিকেটরগুলো যখন আমরা ইউজ করি তখন মার্কেটের একটা স্পষ্ট ধারণা আমরা পাই। সেটা কিসের উপর ভিত্তি করে? গাণিতিক সূত্রের উপর ভিত্তি করে বা গাণিতিক ডেটার উপর ভিত্তি করে। যেমন এটা হইতে পারে বিগত সময়ের ক্যান্ডেলগুলো, ওপেন, হাই, লো, ক্লোজ প্রাইস ইত্যাদি। এখন আমরা যে ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব,
এই ইন্ডিকেটর গুলোর মধ্যে আবার বেশ কিছু প্রকারভেদ আছে, আমরা প্রকারভেদের দিকে যাব না, খুব বেশি ডিপলি জানার প্রয়োজন নাই, যেহেতু বেসিক ক্লাস আমি জাস্ট শুধু বলে যাব। ইন্ডিকেটর বেসিক্যালি হচ্ছে আপনার দুই ধরনের ইন্ডিকেটর হয়, একটা হচ্ছে লিডিং ইন্ডিকেটর, একটা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর। তো এই লিডিং ইন্ডিকেটর গুলোর মানে হচ্ছে যে আপনার মার্কেটটাকে সে বিগত সময় ডেটাগুলোকে সে অ্যানালাইসিস করে এগুলো ভবিষ্যতের যে প্রাইসটা সামনে আসতে পারে সেটা একটা ধারণা দিতে পারে বা একটা আভাস দেয় আপনাকে। অর্থাৎ এটা মার্কেটের যে গতি প্রকৃতিটা আছে সেটার উপর ভিত্তি করে পরবর্তী মার্কেটের গতিটাকে আপনার একটা আভাস দেওয়ার চেষ্টা করে। এটা উদাহরণ যদি আমি দিই, এটা আরএসআই একটা উৎকৃষ্ট উদাহরণ। হ্যাঁ, এছাড়া হতে পারে আপনার বেশ কিছু আরো অ্যাডভান্স লেভেলের কিছু ইন্ডিকেটর আছে, যেমন স্টকিস্টিক এই রিলেটেড আরো কিছু ইন্ডিকেটর পাওয়া যায় যেগুলো লিড করে, অর্থাৎ মার্কেটটাকে যে অবস্থানে আছে সেই অবস্থানে স্পষ্ট ধারণা দেওয়ার পরেও সেটা আগাম একটা বার্তা দেওয়ার প্রচেষ্টা করে। আরেকটা আরেক ধরনের ইন্ডিকেটর হচ্ছে লেগিং ইন্ডিকেটর। লেগিং ইন্ডিকেটরটা কি? এটা হচ্ছে এগুলো বেসিক্যালি আপনার যে মার্কেটের মুভমেন্টটা তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে ইতিমধ্যে সেটার উপর ভিত্তি করে আপনাকে একটা ডেটা প্রদান করে। লিডিং ইন্ডিকেটরটা আপনাকে বিগত সময়ের ডেটাগুলোর উপর ভিত্তি করে সে আগাম একটা বার্তা সহ দেয়। আর ল্যাগিং ইন্ডিকেটর কিন্তু আগাম বার্তাটা আপনাকে দিবে না, আপনাকে জাস্ট কারেন্ট যে আপনার কন্ডিশনটা আছে সেটা আপনাকে বিশ্লেষণ করবে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো ইন্ডিকেটরই কিন্তু 100% অ্যাকুরেট হবে না। হ্যাঁ, এগুলো মূলত হচ্ছে আপনাকে একটা মার্কেটের একটা সম্ভাবনা, মার্কেটের একটা ক্যালকুলেশন আপনাকে সামনে নিয়ে আসে। এটাকে আপনি কখনো কনফার্মেশনের জন্য এগুলো কোন 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 সময় আপনাকে আহ, আপনি আপনার ট্রেডিং এক্সিকিউশন করার জন্য এগুলোকে আপনি কখনো ভিত্তি ধরতে পারবেন না, এগুলো কনফার্মেশনের জন্য ইউজ করবেন। এই বিষয়টাতে আসতেছি আমরা পরে। আমরা লেগিং ইন্ডিকেটরের দুইটা ইন্ডিকেটর আমরা একটু জানার চেষ্টা করব। লেগিং ইন্ডিকেটর একটা এবং লিডিং ইন্ডিকেটর একটা নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা মুভিং অ্যাভারেজ। এটার আসলে নামটার মধ্যেই এটার পরিচয়টা চলে আসে। অ্যাভারেজ মানে হচ্ছে গড়। তো মুভিং অ্যাভারেজটা হচ্ছে আপনার আহ, বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় এবং সবারই যারা নতুন আছে ইন্ডিকেটর যারা ইউজ করে তাদের জন্য অত্যন্ত প্রিয় একটা টুল, ইন্ডিকেটর বলা হয়। সেটা হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজটা মূলত সহজ ভাষায় যদি বলি, নির্দিষ্ট যে প্রাইসটা থাকে আমাদের বিগত সময়ে সেই প্রাইসটার উপর ভিত্তি করে সে আপনাকে গড় একটা রেখা টেনে দেয় বা গড় একটা প্রাইস সে শো করে। এই যে আলোচনাগুলো করলাম আমরা এখন, এই যে মুভিং অ্যাভারেজ বলেন বা যে কোনো ইন্ডিকেটর আমরা চার্টে কিভাবে অ্যাপ্লাই করব সেগুলো আমরা একটু এক পলক দেখে আসি। হ্যাঁ, এই যে আমরা ট্রেডিং ভিউ যাচ্ছি, ট্রেডিং ভিউ এর ঠিক এই যে উপরের অংশটাতে দেখবেন ইন্ডিকেটরস একটা অপশন পাবেন। সেই ইন্ডিকেটরস এর টাইপ আপনি ক্লিক দেওয়ার পরে এরকম একটা সার্চ বার আসবে, যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ইন্ডিকেটরের নামটি লিখলে যথাযথভাবে আপনাকে সেটি শো করাবে। আমরা এখানে এমএসিডিটা নিয়ে নিতে চাচ্ছি, এমএসিডি বা মুভিং এভারেজ যদি সরাসরি আমি লিখে দিই তাও হবে। মুভিং এভারেজের একটু অ্যাডভান্সটা হচ্ছে এমএসিডি। এই যে দেখেন আমরা যখন মুভিং এভারেজটা লাগালাম আমাদের চার্টের মধ্যে ইন্ডিকেটর হিসেবে এজ ইন্ডিকেটর, এই যে একটা রেখা দেখতেছেন এটাই হচ্ছে আপনার মুভিং এভারেজ। অর্থাৎ আমাদের বিগত সময়ে যে ক্যান্ডেলগুলো হচ্ছে সেটার একটা ক্লোজিং প্রাইস, ওপেন প্রাইস, আপনার হাই লো এগুলো মেজারমেন্ট করে সে একটা আমাকে গড় দেখাচ্ছে। এই প্রতিটা টাইম ফ্রেমে যান না কেন এই ইন্ডিকেটরটা থাকবে, তাকে দেখাবে। হ্যাঁ, এখন আসেন মানে এটা হচ্ছে আপনার চার্টের মধ্যে কিভাবে আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন। হুম, এটা মূলত এম এ আপনার যে মুভিং অ্যাভারেজটা থাকে সেটা মূলত কি কাজে লাগে? সহজ ভাষায় আপনাকে এটা প্রাইসটা আপনাকে গড় করে দিবে
এবং এটার যে প্রাইজের যে মুভমেন্টটা আছে সেটাকে আপনাকে একটা মসৃণ বা স্মুথ আকারে সে আপনাকে সামনে প্রদর্শন করাবে, অর্থাৎ প্রাইসটা কোন দিকে কতটুকু যাচ্ছে, কোথায় যাওয়ার কথা ছিল, কতটুকু যাবে, এগুলো ডিপলি না দিলেও আপনাকে একটা বেসিক ধারণা আপনাকে সে দিতে পারে। এবং এই মুভিং অ্যাভারেজটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। একটা হচ্ছে এসএমএ, আর একটা হচ্ছে ইএমএ। আশা করি জানেন, যারা আপনি যারা টুকটাক নড়াচড়া করতেছেন, ইন্ডিকেটর নিয়ে যারা নড়াচড়া করছেন, তারা বিষয়গুলো আরো জানবেন। আমরা যারা জানেন তাদের জন্য আলোচনা করবো আজকে না, যারা জানেন না তাদের জন্য আলোচনা করবো। তো এখানে সবগুলো কয়টা বিষয় যে আপনাকে মাথায় রাখতে হবে বিষয়টা এরকম না, আমার আলোচনার খাতিরে আমি অনেক বিষয় টেনে নিয়ে আসবো আলোচনাটাকে আহ সিকোয়েন্টলি আপনার উপস্থাপন করার জন্য। আপনাদের যে কাঙ্ক্ষিত যে বিষয়গুলো থাকে আপনারা সেগুলো নোট করতে পারেন। এখন আসেন এই এমএটা আপনাকে কিভাবে আপনি আপনার চার্ট, আপনি ট্রেড এক্সিকিউশনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমত, যদি প্রাইস আপনার এই মুভিং অ্যাভারেজের উপরে থাকে সেক্ষেত্রে মার্কেটকে আপ ট্রেন্ড বিবেচনা করা হয়। যদি এই মুভিং অ্যাভারেজের নিচের দিকে আপনার প্রাইসটাকে থাকে তখন সেটাকে ডাউন ট্রেন্ড হিসেবে ধরা হয়ে থাকে। এখন এটা হচ্ছে একটা বেসিক বিষয়, শুধু কি এটা দিয়ে আপনি ট্রেড নিতে পারবেন? অবভিয়াসলি না, আপনাকে এটার পাশাপাশি আরো কিছু বিষয় অ্যাড করে নিতে হবে। যেমন আমরা যদি এইখানেই এম এর মুভিং অ্যাভারেজের উপর ভিত্তি করে যদি আমরা স্ট্র্যাটেজি আলোচনা করি সেক্ষেত্রে আপনাদেরকে আমরা তিনটা স্ট্র্যাটেজি আলোচনা করতে পারি, দুই থেকে তিনটা স্ট্র্যাটেজি আলোচনা করতে পারি। একটা হচ্ছে গোল্ডেন ক্রস, যেটাকে গ্রামাটিক্যালি আমরা গোল্ডেন ক্রস বলে থাকি, আর একটা হচ্ছে ডেড ক্রস। হ্যাঁ, এবং এটার পাশাপাশি হচ্ছে আপনার এবার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে এটা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্ট আপনাকে বোঝায় অনেক সময়। তো ওইটা আমাদের আলোচনার প্রয়োজন হবে না আশা করি। আমরা গোল্ডেন ক্রস এবং ডেড ক্রসটা একটু বুঝি। ডেথ ক্রসটা মানে হচ্ছে আপনার মার্কেটের এই যে মুভিং অ্যাভারেজটা চলতেছে সেই মুভিং অ্যাভারেজটাকে আপনার যখন কিছুক্ষণ আগে যেটা বললাম আমি, যে মার্কেট এটার উপরের দিকে যদি থাকে সেক্ষেত্রে আপনাকে ধরতে হবে যে মার্কেট আবার নিচের দিকে আসতে পারে। আবার মার্কেট যদি এটা নিচে থাকে তখন ধরতে হবে উপরের দিকে যাবে। হুম? তবে এটা পরিপূর্ণ কোনো স্ট্র্যাটেজি না, এটা আপনাকে বুঝতে হবে। এবং আরেকটা বিষয় থাকে এখানে, গোল্ডেন ক্রস। গোল্ডেন ক্রসটা নেওয়ার জন্য আপনাকে এখানে লিখতে হবে এমএসিডি, মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। হুম, এটা আপনাকে নিতে হবে। এটা যদি আমরা নেই, দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে। এই যে আমাদের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আরো একটা চার্ট ওপেন হয়েছে, আপনাকে দেখতে পাচ্ছেন মনে হয়, আশা করি আমার চার্টটা, যে স্ক্রিনটা, এই যে এটা আমাদের প্রাইজের চার্ট, এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর চার্ট। ইন্ডিকেটর চার্টে দেখেন আমাদেরকে প্রাইসটার প্রাইসটা যেখান যেখান থেকে মুভ করতেছে পাশাপাশি সে আমাদেরকে দুইটা রেখা দেখাচ্ছে, একটা ব্লু এবং একটা হচ্ছে আমাদের ডিপ অরেঞ্জ কালারের। দুইটা আসলে কি বোঝাচ্ছে এখানে? দুইটা এমএসসিডির বা মুভিং এভারেজের দুইটা মান বোঝাচ্ছে। একটা মান আমরা ধরতে পারি 50, এটা আপনারা এখান থেকে কাস্টমাইজও করতে পারবেন। এখান থেকে সেটিংস থেকে গিয়ে আপনারা এখান থেকে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা এখান থেকে কাস্টমাইজ করতেছি না, আমাদের আমরা চাইলে এখান থেকে নিতেও পারি, 50 নিতে পারি, 200 নিতে পারি। আহ, যেহেতু এটা বেসিক আলোচনা, একদম ডিপলি যাব না আমরা, আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারি। বেসিক্যালি আমরা শুধু চিনে রাখি, জাস্ট এটার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই, ইন্ট্রোডাকশনটা করে নিই। এখানে হচ্ছে আপনার যে দুইটা রেখা দেখতে পাচ্ছেন, সেই দুইটা রেখা এই দুইটা রেখা হচ্ছে আপনার আহ একটাকে আমরা 50 যদি ধরি, অর্থাৎ এটা মার্কেটের লো একটা ইন্ডিকেটর, মানে মুভিং এভারেজের একটা লো বোঝাচ্ছে, একটা হাই বোঝাচ্ছে। যদি এই মুভিং এভারেজটা একটার উপর আহ, আমাদের যে সে ফর এক্সাম্পল আমাদের যে অরেঞ্জটা আছে সেটা আমরা ধরে নিলাম 50, এবং আমাদের গ্রিনটা যেটা, সরি ব্লুটা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা মান ধরে নিলাম 200। অর্থাৎ আমাদের একটার মান, একটা যদি আমাদের লো যেটা আছে, অর্থাৎ আমাদের অরেঞ্জটা, সেটা যদি আহ, আমাদের ব্লুটাকে ক্রস করে ফেলে বা অতিক্রম করে ফেলে,
তখন আপনাকে বুঝতে হবে যে আপনার এখানে একটা শক্তিশালী বাই সিগন্যাল আসতে চলেছে, যেরকমটা এখানে ঘটছে। ব্লুটা অরেঞ্জটাকে ক্রস করে চলে গেছে। ঠিক তেমনি ভাবে যখন আপনার এই ব্লু লাইনটা এই আমাদের হাই রেঞ্জের এটাকে যখন অরেঞ্জটাকে যখন ক্রস করে ফেলবে, তখন আপনাকে বুঝতে হবে এখান থেকে একটা সেল আসতে পারে, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে গোল্ডেন ক্রসটা হচ্ছে যে আপনাকে যখন বাইং এর পজিশনের দিকে যখন দিবে সিগন্যালটাকে, তখন এটাকে আপনার গোল্ডেন ক্রস বলতে পারি। যখন আমাদেরকে সেল দিকে সিগন্যাল দিবে, তখন সেটাকে আমরা ডেথ ক্রস বলতে পারি। তো এখন আমরা যে মার্কেটটা এখানে দেখতে পাচ্ছেন, সেটা একটা ডেথ ক্রস হওয়ার পর্যায়ে গিয়ে মার্কেটটা বন্ধ আছে এখন। যদি এখানে একটা লাইন আর একটা লাইনকে ক্রস করে ফেলে, যেরকমটা এখানে ঘটছে, এখানে ঘটছে, এরকমটা যদি ক্রস করে ফেলে, এখানে দেখেন এখানে ক্রস করার পরে মার্কেট কিন্তু ডাউন হয়ে গেছে। সেম ভাবে এখানে যদি ক্রস হয়ে যায়, মার্কেট ডাউন হয়ে যেতে পারে। তাহলে আমরা যে মুভিং এভারেজটা আছে, সেটা আমরা মূলত কি বুঝলাম, যে মার্কেটের একটা গড়কে সে নির্দেশ করে আমাদেরকে প্রদান করতেছে। এরপরে আসেন আমাদের আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এই বিষয়টা আসলে কি? আরএসআই মূলত একটা লিডিং টাইপ ইন্ডিকেটর, এবং এটা এক ধরনের অসিলেটর টাইপের ইন্ডিকেটরও বলা হয়ে থাকে। তো আরএসআই এর মূলত মার্কেটের যে গতি বা মোমেন্টামটা মাপে এবং দেখায়, সেটার মাধ্যমে মার্কেটের আসলে ওভারবট বা অতিরিক্ত পরিমাণ মানে প্রাইস রেঞ্জের ভিতরে কতটুকু অতিরিক্ত পরিমাণ কেনা হয়ে গেছে কিনা, বা অতিরিক্ত পরিমাণ সেল হয়ে গেছে কিনা, সেই অবস্থাটা বোঝায়। আমরা যদি আমাদের চার্টে একটু আরএসআইটাকে অ্যাড করি, আমাদের এই ইন্ডিকেটরটা আমরা এমএসসিটাকে রিমুভ করে দিব। দেন হচ্ছে আমাদের একদম মুভিং এভারেজ যে সিম্পল যেটা ছিল, সেটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। দেন হচ্ছে ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটর থেকে আমরা হচ্ছে এখান থেকে আরএসআইটাকে সিলেক্ট করব, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। দেখেন এই যে আমাদের নিচে কিন্তু একটা ড্রয়িং চলে আসছে, আমাদের একটা চার্ট চলে আসছে। এই চার্টটার মাধ্যমে কি দেখাচ্ছে দেখেন, একটা হচ্ছে 30-এর জায়গায় এই যে আমাদের একটা রেখা 30-এর জায়গায় একটা আমাদের ইন্ডিকেটর দিচ্ছে, এবং একটা 70, এটার আশেপাশে হচ্ছে 70 এবং 30, এটার মাঝ এই বরাবর দুইটা রেখা টানানো আছে। তো দুইটা মানে আসলে কি বোঝাচ্ছে দেখেন, মার্কেটটা যখন একটা প্রাইজে চলতে থাকে বা একটা নির্দিষ্ট পরিমাণে সে গতিতে চলতে থাকে, সে তার গাণিতিক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে মার্কেটটা যখন এই 70 অতিক্রম করে ফেলে, তখন মার্কেট কি বোঝায়, যে আমাকে অতিরিক্ত পরিমাণে জায়গাটা থেকে মার্কেট আমাকে কিনে নিছে, আমার জায়গা থেকে অতিরিক্ত পরিমাণ এই প্রাইজে অতিরিক্ত পরিমাণ কেনা হয়ে গেছে। তখন আলটিমেটলি ধরা হয় যে মার্কেটটা এখন ডাউন করে, আর ড্র ডাউন করে মার্কেটটা নিচের দিকে আসবে। সেম আরএসআই এর মাত্রা যদি 30-এর নিচে নেমে যায়, সেক্ষেত্রে আপনার ধারণা করা হয় যে এখন মার্কেটটা আবার এখান থেকে, যেহেতু 30-এর নিচে নেমে গেছেন, তার মানে এখানে অতিরিক্ত পরিমাণে সেল হয়ে গেছে, এখান থেকে মার্কেটটা আবার উপরের দিকে চলে যাবে, বা এটা প্রাইসটা বৃদ্ধি হতে পারে। তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে আসলে আরএসআই যখন 70 হইল, 70 ক্রস করে ফেললো, ওখানে ওভারবট হইলো 70 প্লাস হওয়া, মানে আরএসআই 70 প্লাস হওয়া মানে হচ্ছে এখানে ওভারবট হয়ে যাওয়া। এই যে এই চার্টটা এখানে এটা যদি অতিক্রম করে ফেলে রেখাটা, তার মানে এখানে ওভারবট হয়ে গেছে। যদি এই রেখাটা নিচে চলে আসে, এটা 30-এর নিচে চলে আসে, সেক্ষেত্রে মনে হবে ওভার সেল হয়ে গেছে। এটা দেখে যদি আপনি এটা কনফার্মেশন ভেবে নেন যে মার্কেট 30-এর নিচে চলে আসছে, এটা কি এখন মার্কেট উপরের দিকে চলে যাবে, তাহলে আপনি ভুল করবেন। আপনি যদি এটা মনে করেন যে 70-এর উপরে চলে গেছে, এখন আলটিমেটলি মার্কেট নিচে আসবেই, এটা করলে আপনি ভুল করবেন। হ্যাঁ, এগুলো আপনাকে এটা বলে যে মার্কেটে অতিরিক্ত পরিমাণ বাই হয়েছে, অতিরিক্ত পরিমাণ সেল হয়েছে, কিন্তু এটার পাশাপাশি আপনাকে প্রাইস অ্যাকশনটাকে সাথে নিতে হবে। অর্থাৎ আপনার রিয়েল যে প্রাইজের চার্টটা, সেটা আপনাকে বুঝতে হবে। এখন আসেন, এটা আমরা কিভাবে মাপবো? এটা মাপার জন্য আপনাকে আরএসআই ডাইভারজেন্স নামে একটা ইন্ডিকেটর পাওয়া যায়, সেটা আপনাকে ব্যবহার করতে হবে।
বা এই আরএসআই ডাইভারজেন্স ইন্ডিকেটরটা আসলে না ইউজ করে সরাসরি আরএসআই থেকে ওটা পাওয়া যায় কিভাবে আমি বলতেছি দেখেন। আপনাকে আহ, আপনার প্রাইস চার্টে সুইং হাই যদি তৈরি করে থাকে, ভালো করে বুঝবেন, আপনার প্রাইস চার্টে সুইং হাই তৈরি করেছে, অর্থাৎ নতুন একটা প্রাইসটা আগের বিগত সময়ের তুলনায় প্রাইসের প্রাইসটা এখন বেশি আছে, অর্থাৎ হায়ার হাই আছে, নতুন হায়ার হাই তৈরি হয়েছে। কিন্তু আরএসআই এর ক্ষেত্রে আরএসআই এর যে রেখাটা আছে সেই রেখাটা নতুন হায়ার হাই অর্থাৎ বিগত সময়ের থেকে নতুন হায়ার হাই তৈরি করতে ব্যর্থ হচ্ছে। যেরকমটা এরকম এই জায়গায় করতেছে, এখানে আমাদের হায়ার হাই ছিল এবং সেটাকে ব্রেক করে নতুন একটা হায়ার হাই সে তৈরি করলো। তো আলটিমেটলি দেখেন আগে যেখানে আপনার আরএসআই কি বলতেছিল, এখানে তার আরএসআই এর মাত্রা এখানে হায়ার হাই ছিল কিন্তু এখানে হায়ার হাই সে করতেছে না, নতুন হায়ার হাই সে তৈরি করে নাই। আলটিমেটলি আপনাকে ধরে নিতে হবে যে মার্কেটটা এই মুহূর্তে দুর্বল হয়ে পড়ছে এবং মার্কেটটা আপট্রেন্ড দুর্বল হয়ে যাওয়াতে মার্কেট এখন নিচের দিকে নামতে পারে। তার মানে আমরা এখানে কয়টা স্ট্র্যাটেজি কাজে লাগালাম? একটা হচ্ছে প্রাইস অ্যাকশনের চার্টের যে প্রাইস, বর্তমান প্রাইসের যে মুভমেন্ট আছে সেটাকে নিলাম, পাশাপাশি হচ্ছে আরএসআই ডাইভারজেন্সের ক্যালকুলেশনটা আমরা নিলাম। ঠিক তেমনি ভাবে আমরা বুলিশ ডাইভারজেন্স কখন আমরা বুঝবো, যখন মার্কেটের মধ্যে লোয়ার লো তৈরি হবে, মার্কেটের প্রাইসটা লোয়ার লো তৈরি করতেছে কিন্তু আলটিমেটলি আরএসআই এর মধ্যে নতুন লোয়ার লো তৈরি হচ্ছে না, অর্থাৎ 30 ক্রস করতেছে না বা নতুন লোয়ার লো হচ্ছে না। তখন আপনাকে বুঝতে হবে যে এখানে যে ট্রেন্ডটা চলমান ছিল আপ ডাউন ট্রেন্ডটা সেটা দুর্বল হয়ে পড়ছে এবং এখান থেকে মার্কেটটা উপরের দিকে যেতে পারে। এই হচ্ছে আরএসআই এবং মুভিং অ্যাভারেজের আপনার বেসিক কিছু স্ট্রাকচার। এগুলো পাশাপাশি আপনার এমএসিডি তো দেখালাম, তারপর বুলিঙ্গার ব্যান্ডস নামক একটা ইন্ডিকেটর পাচ্ছেন, আমি সেটা যদি একটু দেখাই আপনাদেরকে। ইন্ডিকেটরে যাবেন, সার্চ করবেন বুলিঙ্গার ব্যান্ডস। আপনি বুলিঙ্গার লিখে সার্চ করলে অনেক ধরনের এক একজন এক এক ভাবে এটাকে কাস্টমাইজ করে এটাকে আপলোড দিয়ে রাখছে। আমরা এটাকে শুধুমাত্র বেসিকটা নিব। আমরা যেই ইন্ডিকেটরটা মাত্র বের করলাম, এটা বুলিঙ্গার ব্যান্ডসেরই, কিন্তু এটা একটু স্পেশালাইজ ভাবে কাস্টমাইজ করা। আমি দুইটার পার্থক্য দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই যে রেখাগুলো দেখতেছেন এখানে মূলত বোলিঙ্গার ব্যাটসের মধ্যে বেসিক্যালি তিনটা রেখা থাকে। একটা মিডিল অর্থাৎ মুভিং অ্যাভারেজ, এবং একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ কি স্পেশাল ভাবে কাস্টমাইজ করে সেটাকে বোলিঙ্গার ব্যাটস বানানো হয়েছে। একটা লো নিচের দিকে থাকে, একটা উপরের দিকে থাকে। আহ, এটা হচ্ছে একটা রেখাকে আপনাকে নির্দেশনা দেয়, যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস চলতেছে এই পর্যায়ে, কিন্তু উপরে এবং নিচে দুটো জায়গাতেই আপনার স্পেস রাখছে, অর্থাৎ মার্কেটটা এই পর্যন্ত সে নড়াচড়া করতে পারে, অর্থাৎ এই ব্যান্ডটা সে মেনটেন করতে পারে। হুম। এটা হচ্ছে বোলিঙ্গার ব্যান্ডসের একটা উদাহরণ বলা যায় আর কি, সহজ ভাষায় বলে। এরপর হচ্ছে আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট। ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে আমরা একদম আজকে আলোচনা করব না। ফিবোনাচি রিট্রেসমেন্ট থাকে যেটা নিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসে থাকবে, অথবা আমাদের অ্যাডভান্স টপিকে সেটা আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর। আপনি পাবেন অনেকগুলো ইন্ডিকেটর পাবেন, মূলত আপনাদেরকে আরএসআই বলেন, মুভিং অ্যাভারেজ বলেন, এগুলো দিয়ে আপনাদেরকে ট্রেড ট্রেড এক্সিকিউশনের মূল যে বেসিক যে কনসেপ্টটা সেটা আমি দিচ্ছি। আসলে এগুলো অন্যান্য স্ট্র্যাটেজি পাশাপাশি আপনাকে ইউজ করতে হবে, হ্যাঁ। এটা উল্লেখ করা আছে
আমাদের পিডিএফটা পড়লে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন, যেরকম আমরা উল্লেখ করে দিয়েছি যে ইন্ডিকেটর আসলে কোনো সাপ্লিমেন্টারি টুল না। এটা মূলত একটা ডিসিশন মেকার, নট এ দুঃখিত, মূলত হচ্ছে আরএসআই বা যে কোনো আপনি ইন্ডিকেটর বলেন, সেগুলো মূলত সাপ্লিমেন্টারি টুল, নট এ ডিসিশন মেকার। আপনি সেটা দিয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি ভুল করবেন। এগুলো হচ্ছে আপনার কাজের স্বার্থে, আপনার আহ, বোঝার স্বার্থে সেই টুলগুলো আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ওগুলো দেখে আপনি ট্রেড করবেন, সেটা আসলে কাম্য না। আমরা শিখতেছি প্রাইস অ্যাকশনের পাশাপাশি ওই টুলগুলো দিয়ে আমরা কনফার্মেশন নিব, এবং সেগুলো আমরা আমাদের সহায়ক হিসেবে কাজে লাগাবো। এগুলো আমরা দিয়ে ডিসিশন নিব না। এখানে আমাদের যে আরেকটা বিষয় দেখানো বাকি আছে আপনাদের, MT5 আপনারা কিভাবে এই ইন্ডিকেটরটা ইউজ করবেন, সেটা হচ্ছে আপনার বাম দিক থেকে নেভিগেটর যে উইন্ডোটা আছে সেটা বের করে নেবেন। যদি না থাকে আপনার এখানে, পরে বাম দিক থেকে ভিউ অপশন গিয়ে নেভিগেটর একটা অপশন পাবেন, সেই নেভিগেটরটা অন করে নেবেন। দেন হচ্ছে এটার ভিতরে আসে আপনি এখানে ইন্ডিকেটর নামে পাবেন। ইন্ডিকেটর থেকে ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন ইন্ডিকেটর দেওয়া আছে, যেমন অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ, বুলিঙ্গার ব্যান্ডস, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার অনেকেই আইকে আইকেএইচ অনেকেই ব্যবহার করে থাকে, তারপর মুভিং এভারেজ প্যারাবোলিক এসআরএ ব্যবহার করে থাকে। তারপর অসিলেটরের মধ্যে থাকে আপনার এমএসসিডি, তারপরে হচ্ছে আপনার আরএসআই, এই রিলেটেড এগুলো হচ্ছে বাম দিক থেকে এখানে আসবে, আসার পরে পেয়ে যাবেন। সে ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে আরএসআইটা আমাদের অ্যাড করা আছে, আমরা যদি এখান থেকে বোলিং অ্যাভারেজটা অ্যাড করতে চাই, বোলিং অ্যাভারেজে ক্লিক দিব এবং রাইটে ক্লিক দিয়ে অ্যাটাচ টু চার্টে আমরা ক্লিক দিয়ে দিলে আমাদের রানিং যে চার্টটা ওপেন থাকবে, সেই চার্টে বোলিং অ্যাভারেজটা ওপেন হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে বেসিক বোলিং অ্যাভারেজ বা বিবি, উপরে যেটা দেখতে পাচ্ছেন একদম তিনটা রেখা দিয়ে বোঝাচ্ছে। কিন্তু আমরা যখন ট্রেডিং ভিউ আমরা বের করেছিলাম কোনটা, আমরা কোথায় ট্রেডিং ভিউ আমরা কোনটা বের করছিলাম, যে এখানে 4-5টা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ স্টেজ অনুযায়ী দেখাচ্ছে। এরকম কাস্টমাইজ পেতে হলে আপনাকে ট্রেডিং ভিউ অ্যানালাইসিস করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, তো বেসিক্যালি আজকের ক্লাসে আমরা ইন্ডিকেটরের মৌলিক ধারণা এবং দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর এবং কিছু জনপ্রিয় ইন্ডিকেটর নিয়ে জানলাম। আমরা দেখলাম যে কিভাবে আসলে এগুলো ব্যবহার করে ট্রেন্ড শনাক্ত করা যায়, মার্কেট কিভাবে বোঝা যায়, মার্কেটের অবস্থাটা কি কতদূর যেতে পারে, এবং প্রবণতাটা মার্কেটে কোন দিকে প্রবণতা আছে, কেউ বাইং এর দিকে নাকি সেলিং এর দিকে, সেটা আমরা বুঝতে পারতেছি। আর একটা বিষয় মনে রাখবেন যে আসলে ইন্ডিকেটর হলো একটা, অলওয়েজ বিষয় মাথায় রাখতে হবে যে ইন্ডিকেটর হচ্ছে একটা সাহায্যকারী টুল, নটা আপনার এটা মানে ডিসিশন মেকার হিসেবে আপনাকে কখনো নিতে পারবেন না। এজ এ সাপ্লিমেন্টারি হিসেবে নিতে হবে, বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিতে হবে। আর এগুলো অনেকেই আসলে, আমাদের এমন প্রবণতা হয়েছে যে ইন্ডিকেটরের উপর এমন ভাবে আমরা বিশ্বাস করি যে মনে করি যে এটা হচ্ছে একদম মানে জাদুর কাঠি, এটা যেদিকে বলে ওইদিকে যায়। মার্কেট আলটিমেটলি এরকম হয় না। এই জন্য আপনাকে প্রাইস অ্যাকশনটা ভালোভাবে মাথায় রাখতে হবে, হ্যাঁ। যাই হোক, আসলে ভালো ট্রেডিং এর জন্য বা সফল একজন ট্রেডার হওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রাইস অ্যাকশন বুঝতে হবে, রিস্ক ম্যানেজমেন্টটাকে আপনাকে জানতে হবে, মার্কেট সাইকোলজি আপনাকে বুঝতে হবে। এটার পাশাপাশি আপনাকে ইন্ডিকেটর গুলো নিয়ে আপনার স্ট্র্যাটেজিটাকে একটু সমন্বয় করে নিতে পারেন। আপনাদের জন্য এখন যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার ডেমো অ্যাকাউন্টে গিয়ে আপনাদের মুভিং এভারেজ এবং আরএসআই লাগিয়ে বিভিন্ন কারেন্সি পেয়ার যেগুলো আছে, এটা ইউরো হইতে পারে, জিবিপি হইতে পারে, গোল্ড হইতে পারে, হ্যাঁ, আপনার সিলভার হতে পারে, অয়েল হতে পারে, ইউএসও, এগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। এবং এগুলোর ট্রেন্ড এবং কোথায় ডাইভারজেন্সটা তৈরি হচ্ছে আমার আজকের আলোচনার সাপেক্ষে, সেগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করবেন। যারা বুঝতে অসুবিধা হচ্ছে, রেকর্ড পেয়ে যাবেন, রেকর্ড থেকে আবার দ্বিতীয়বার দেখে বুঝে নেবেন। তো আজকের জন্য এতটুকুই থাকবে। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।
যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করে দিব। তারপরেও যদি